আপনাদের জন্য অনেক উপভোগ্য হয়ে উঠবে আমার মনে হয়। তাই আমিও বেশ চমকে গিয়েছিলাম ঘটনাটি পড়ে। সেরকম একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই আজকের ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল।
তুই কবে থেকে সোনালীকে চিনিস? তুই কি ওকে ডিসেম্বরের 28 তারিখের আগে থেকে চিনিস? তুই বলেছিলি সোনালী ঢাকায় একা থাকে, তুই প্লিজ ওর মা বাবার খবর নিস। আমাকে ভুল বুঝিস না, আমি ভালো নেই। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আমি আপনাদের পড়ে শোনালাম। আমি আশা করছি যে আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যে ঘটনাটি আপনাদের ভালো লাগবে সেই ঘটনাটি অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং এই ঘটনাটি আপনাদের ভালো লাগেনি। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের ঘটনাগুলো আমাদের সিলেক্ট করা উচিত, কারণ আপনাদের ভালো লাগার উপরে ডিপেন্ড করছে কোন ঘটনাটি সিলেক্টেড হবে। সো আপনারা যে ধরনের ঘটনা পছন্দ করেন আমরা চাইবই সেই ধরনের ঘটনাগুলো বেশি বেশি আপনাদের সামনে নিয়ে আসতে। যাই হোক, রাফি শ্যামলী থেকে আমাদের SMS করেছেন, তিনি ভূত এফএম শুনছেন এবং তিনি লিখেছেন আই লাইক ভূত এফএম। ইমরান কেরানীগঞ্জ মুক্তির বাগ থেকে SMS করেছেন এবং বলছেন যে ভালো ঘটনা শোনাবেন যাতে ভয় লাগে। আমরা সবসময় সেটা ট্রাই করি এবং আমরা আপনাদেরকেও অনুরোধ করব ভালো ঘটনা পাঠাবেন যাতে ভয় লাগে। সাথী কর্মকার আমাদের লিখেছেন বরিশাল থেকে এবং আমাদেরকে SMS করেছেন আমন খান। এছাড়াও আমাদের SMS করেছেন শান্তনা। রূপম আমাদের SMS করেছেন কাকুলি গাজীপুর থেকে। মোহাম্মদ জনি আমাদের SMS করেছেন। এছাড়াও সীমান্তাও ঘোষ আমাদের SMS করেছেন আমাদেরকে নাসের। এছাড়াও শাকওয়াত মিমু আমাদের SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে এবং আমাদেরকে SMS করেছেন রিয়াজ, SMS করেছেন সাকিব এবং দেখতে পাচ্ছি নুহুন SMS করেছেন আমাদেরকে জিগাতলা থেকে। আমাদেরকে SMS করেছেন রাশা বরিশাল থেকে। আমাদেরকে SMS করেছেন তাবাসসুম। এছাড়াও আকাশ আমাদেরকে নাজিরপোল থেকে SMS করেছেন, সাব্বির খুলনা থেকে SMS করেছেন, লিখেছেন হেভি হয়েছে। রবিন এবং বিনতি আমাদের SMS করেছেন, লিখেছেন ইমেল ওয়াজ অসম। আমাদেরকে রিফাত খিলগাঁও থেকে SMS করেছেন আমাদেরকে আলমাস রূপসা খুলনা থেকে। এছাড়াও ডিজে লিঙ্কন চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন পন্টিক ফুয়াদ খুলনা থেকে। যাই হোক, যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথি আলিফের কাছে এবং আলিফ রিসেন্টলি পটুয়াখালী থেকে ঘুরে এসেছে এবং তার কাছে বেশ কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো ঘটেছে পটুয়াখালীতে। আমি তার মধ্যে থেকে প্রথম ঘটনাটি বলার জন্য আলিফকে অনুরোধ করছি। আলিফ, আমরা শুনি আমাদের প্রথম ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসনার, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যাঁ রাসেল ভাই, আপনার কথা মতো পটুয়াখালীতে গিয়েছিলাম আমি। তো প্রথম যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ভাগ্নের ফ্রেন্ডের চাচা আর কি। তো অনেক দিন আগে, তো তার বয়স যখন 13 বছর ছিল, তো আমার ভাগ্নের নাম হচ্ছে আনান। তো ওর ফ্রেন্ডের চাচা বয়স যখন 13 বছর তখনই ওর বাবা খুব প্রেশারাইজ করে যে মাদ্রাসায় ভর্তি করবে। তো ফ্যামিলির সবাই এটার অপোজ করলো, বাবা করতে চাচ্ছিল না যে না আমার ছেলেকে মাদ্রাসাতে পড়াবো। তো এই চাচা বলছিল যে না আমি তো মাদ্রাসায় পড়তে চাই না, কিন্তু বাবার সামনে সে আর কথা বলতে পারেনি। অনেক জোর করে ওর বাবা ওনাকে 13 বছর বয়সে মাদ্রাসাতে ভর্তি করিয়ে দেয়। তো বাড়ি থেকে মাদ্রাসাটা প্রায় 10 থেকে 12 মাইল দূরে ছিল। তো মাদ্রাসাতে ভর্তি হওয়ার পরে যেখানে যে মাদ্রাসাটা পরিচালনা করতো যে হুজুর, সে অনেক কড়া ছিল এবং ওই এরিয়ার যেসব সালিশ হতো, মিটিং হতো বা তারপরে বিচার হতো বা কোনো মানুষকে যদি জিনে আছর করতো বা পজেস করতো, মানে উনি সব সলিউশন জানতেন। তো ওনাকে সবাই মাদ্রাসার যে 50 জন 60 জন আপনার মাদ্রাসার ছাত্র ছিল সবাই ওনাকে খুব ভয় পেত। একটা রাত, মানে ওই রাতের কথা সে বলতে চাননি কিন্তু অনেক কষ্টে বলেছেন। তো এক রাতের বেলা এরকম ওই হুজুর উনি গ্রাম থেকে একটু দূরে যায় এক সালিশি বৈঠকের কারণে। তো ওই সময় গ্রীষ্মের আম কাঁঠালের ছুটি, তো সব স্টুডেন্টদেরকে ছুটি দেওয়া হয় যে বাড়িতে তোমরা যাও, কিন্তু ওই চাচা এবং তার বন্ধু তারা থেকে যায়, কারণ যেহেতু বাড়ি তাদের থেকে অনেক দূরে, তো আপনার গার্জিয়ান এসে নিয়ে যাবে সেজন্য ওয়েট করছিল। তো যেহেতু ওই দিন হুজুর ছিল না, তাদের দুজনকে এই মাদ্রাসাতে একা থাকতে হলো। রাত তখন বাজে 9টা-10টা। তো এমন সময় ওই বন্ধুকে নিয়ে তারা মানে রাতের বেলা খাওয়া শেষ করে ওই চাচা শুয়ে পড়ে। তো কিছুক্ষণ পর দুজনে কথা বলতে বলতে হঠাৎ করে একটা দরজায় কড়া নাড়ে। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করার পরে বলে, আপনারা দরজাটা খোলেন, আমরা বিপদে পড়ছি। তো ওনারা মানে যে দুজন ছিল, প্রথমে একজন যেতে যাচ্ছিল না, পরে একসাথে দুজন মিলে গিয়ে দরজাটা খোলে
এবং দরজাটা খুলে বাইরে চোখ পড়তে দেখে যে দুজন স্বাস্থ্যবান দুজন লোক একটা মহিলাকে শক্ত করে ধরে রেখেছে। মহিলা ছোটাছুটি করার চেষ্টা করছে বাট পারছে না। তো ওনারা প্রথমে ভাবলো যে হয়তো চোর হবে এরা ধরে এনেছে বা কিছু, বাট যখন ওই দুজন লোক বলল হুজুরকে ডাকেন, আমাদের হুজুরকে দরকার, একটু তাড়াতাড়ি ডাকেন। তো যখন ওনারা বলল যে না হুজুর তো মানে মাদ্রাসাতে নেই, সে এখান থেকে অনেক দূরে গেছে, আজকে রাতে আর তিনি আসবেন না, উনি কালকে আসবেন। দেখা গেল যে ওই লোকগুলা মানে যতটুক জোরে চিল্লাচিল্লি করে বলছিল তার থেকে বেশি ভয় পেয়ে গেল এবং বললো যে ঠিক আছে তাহলে আমাকে কিছু, আমাদের দুজনকে কিছু দড়ি দেন। তো অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর দড়ি পেল এবং ওই যে চাচা ছিলেন সেই দড়িটা দিল। দড়িটা দেওয়ার পরে বাড়ির মানে মাদ্রাসার উঠোনের সামনে আপনার চাপকল ছিল, চাপকলের পাশে দুটা আপনার নারকেল গাছ, সেই নারকেল গাছে ওই মহিলাকে তারা বাঁধে এবং শক্ত করেই বাঁধে। শক্ত করে বেঁধে তারা ওইখানে আর 1 মিনিটও থাকলেন না, ওই দুইটা লোক সাথে সাথে দৌড়ে চলে গেল। খুব অবাক করার মতো কাণ্ড, একটা মহিলাকে রেখে দুইটা লোক সাথে সাথে চলে গেল কেন? তো ওই চাচা এবং তার বন্ধু অনেকক্ষণ ওই মহিলার সামনে দাঁড়িয়েছিলেন, জিজ্ঞেস করছিল আপনাকে ওরা কেন রেখে গেল। অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করলো কিন্তু বললো না, কথা বলছে না, মাথা নিচু করে আছে এবং চুলগুলো মহিলা খুব সামনে যে চুলের কারণে ফেস দেখা যাচ্ছে না। তো চাচা কি করলো, পানি নিয়ে আসলো, কারণ ওরা দুজন মোটামুটি প্ল্যানই করে ফেলেছে যে এখানে এই মহিলার সামনে এরা থাকবে না এবং এরা শুয়ে পড়বে। তো পানি রেখে গেছে আর কি, যদিও মহিলা বাধা ছিল, ওরা পানি রেখে গেছে। পানি রেখে ওরা বাড়িতে চলে যায়। এর আগে যাওয়ার আগে যখন লাস্ট বার জিজ্ঞেস করলো আপনাকে ওরা কেন রেখে গেছে, মহিলা তখন মুখ খুললো যে আসবে, উনি আসবে, ওনার যখন ক্ষুধা লাগবে তখন উনি আসবে। এটা বলার পর ওনারা একটু ভাবলো যে না এটা মনে হয় পাগল মহিলা, এর অন্য কোনো কাহিনী নাই। তো ওরা দুজন গিয়ে আপনার বেডে গিয়ে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ করে প্রচন্ড জোরে এক বিকট আওয়াজে মানে চিৎকারের সাউন্ড পেল। চিৎকারের সাউন্ড পেয়ে ওরা উঠে গেল। উঠে গিয়ে তখন ওদের মাথায় আসলো আরে গাছের মধ্যে তো এক মহিলাকে বেঁধে রাখা হয়েছিল, ঘুমানোর কারণে আসলে ভুলে গেছে। তো দরজা খুলে হারিকেন নিয়ে ওই নারকেল গাছ পর্যন্ত যাওয়ার পরে তাদের চোখ দুটো ছানা বড় হয়ে গেল যে মহিলার মানে দড়ি বেঁধে রেখেছে, মহিলা হয়তো শক্তি দিয়ে খুলেছে, কিন্তু এত শক্তি দিয়ে খুলেছে যে নারকেল গাছ পর্যন্ত মানে উপড়ে ফেললো, মানে শিকড় সহ। এটা কিভাবে পসিবল? নারকেল গাছ উপড়ে ফেলা তো একটা মহিলার পক্ষে সম্ভব না। তো ওনারা মহিলার কথায় চিন্তা করে হারিকেন নিয়ে চারপাশ মানে খুঁজতে লাগলো, কারণ ওই এলাকায় এরকমই আপনার জিনের পোজেসের অনেক ঘটনা আছে। তো ওনারা মহিলার জন্যই ভয় পেয়ে যায়, তো মহিলার কিছু হলো কিনা। আশেপাশে খুঁজতে খুঁজতে একটু সামনে গিয়ে পশ্চিম ধারে একটা কচু পাতার ঝোপ ছিল এবং ওই ঝোপ সরাতে তারা এগিয়ে দেখে, যেটা দেখার জন্য তারা কখনো ওয়েট করেনি, দেখে যে একটা মহিলা মুখটা বিকৃত, মাথায় চুল নেই, কপাল ছেঁড়া এবং একটা মানে আধা খাওয়া একটা বাচ্চাটা খাওয়া হয়ে গেছে, অর্ধেক খাওয়া বাচ্চা হাতে নিয়ে ওদের দিকে মুখ করে তাকালো। ওইটা দেখার পরে মানে ওই জায়গায় কেউ নর্মাল অবস্থায় থাকতে পারবে না। তো ওইটা দেখার পর ওই ফ্রেন্ড, ওই জায়গায় ওনার যে ফ্রেন্ড ছিল জলিল, ওই জায়গায় স্টাক হয়ে যায় এবং উনি ওইটা দেখে ওখান থেকে দৌড় দেয়, মানে হারিকেনটা ফেলেই দৌড় দেয়। আর যে জলিল মানে উনি পিছন থেকে জলিলের সাউন্ড পাচ্ছিল, উনি যেতে যেতে দেখো জলিল হঠাৎ করে একটা মানে ধপাস একটা সাউন্ড হলো, মানে গাছের গুড়ির সাথে লেগে জলিল পড়ে গেছে। কিন্তু উনি ওনার নিজের যান বাঁচানোর জন্য মাদ্রাসার কাছ পর্যন্ত এসে গিয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন ওনার জ্ঞান ফেরে, হুজুর যখন আসে তখন সে জিজ্ঞেস করলেন সবার আগে যে আমাদের এখানে দুটো লোক কালকে এসেছিল এবং আসার পরে এখানে আপনার একটা মহিলার সাথে ছিল, তাদের মধ্যে নারকেল গাছে বাঁধে, নারকেল গাছটা উপড়ে ফেলা হয় আমরা যখন দেখি, এবং পরে গিয়ে ঝোপের মধ্যে দেখা যায় যে ওই মহিলাটা একটা বাচ্চা খেতে থাকে। সেটা দেখে তারা ওখানে দাঁড়াতে পারেনি, কিন্তু সাথে সাথে জিজ্ঞেস করলো জলিলের কি অবস্থা, জলিল কি রাত্রেবেলা বাসায় মানে মাদ্রাসায় আসছিল। পরে হুজুর
বললেন যে না, জলিলকেও পাওয়া যায় নাই, মানে জলিলকে মানে অক্ষত অবস্থা পাওয়া যায় নাই, ওই ঝোপের ভিতরে জলিলের লাশ পাওয়া যায়। এবং একটা শিয়াল, মানে কয়েকটা শিয়াল যদি একটা মানুষকে ঠুকরে ঠুকরে যদি খায়, এরকম বিকৃত অবস্থায় ওই লাশটা ওই কচু পাতার ঝোপের মধ্যে পাওয়া যায়। এবং যেই বাচ্চাটাকে খাওয়া অবস্থায় ওনারা দেখেছিলেন, সেই বাচ্চাটাকে ওই অবস্থায় জলিলের পাশে পাওয়া যায়, কিন্তু ওই মহিলার আর কোনো ধরনের খোঁজ পাওয়া যায় নাই। তারপর থেকে উনি আর ওই মাদ্রাসাতে যাননি, সাথে সাথে বাসায় চলে আসে এবং বাসার সবাইকে ব্যাপারটা জানায়। উনি মাদ্রাসাটা পরে ছেড়ে দেন আর কি। ওকে, অনেক ধন্যবাদ ডক্টর আলিফ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং এর পরে যে ঘটনাটা আছে সেটা আমরা একটু পরে শুনবো, তবে সেই ঘটনাটা তো আপনার মনে হয় পোস্টমর্টম রিলেটেড, তাই না? পোস্টমর্টম রিলেটেড। সো সেই ঘটনায় আমরা আবারও ফিরে আসবো। আমাদের তার মাঝখানে একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যেতে হবে, এবং বিজ্ঞাপন বিরতির পরে রয়েছে আমাদের আরো একজন নতুন অতিথি, তারপরে আবার আলিফ ফিরে আসবেন। তো আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। রাত 12:25 ঘড়িতে, এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন এবং যে ঘটনাগুলো শুনছেন সেই ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি তিতলি আমাকে SMS করেছেন, ভূত এফএম শুনতে থাকলে মনে হয় আর শুনবো না, কিন্তু নেক্সট ফ্রাইডে আসলে আবার লোভ সামলাতে পারি না। উত্তরা থেকে SMS-টি পাঠিয়েছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকলেও ক্ষতি নাই। ইশরাক আমাদের কাউলা থেকে SMS করেছেন, লিখেছেন ভাইয়া আজ আরো ভয় চাই। ওকে, তবে আমি ঠিক জানি না যে আপনি কি পরিমাণ ভয় দিলে ভয় পাবেন, আপনি আসলে নির্ভীক। আচ্ছা, কবির এবং মুস্তাফিজ খুলনা থেকে লিখেছেন, রাসেল ভাই হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি। এবং তিনি বলছেন উই ডোন্ট মিস এনি এপিসোড কজ উই লাভ ভূত এফএম। এবং তিনি বলছেন যে বাচ্চু ভাইকে ওয়েলকাম। হ্যাঁ, আমরা একটা ঘটনা যেটা আছে, যে ঘটনাটি যে আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন আইয়ুব বাচ্চু, এবং সেই জন্য আমরা মানে উই আর রিয়েলি অনার্ড, এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, বাট আপনাদের সেজন্য একটু অপেক্ষা করতে হবে। তাসনিম আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ অ্যামেজিং। আমি সেকেন্ড স্টোরিও কিন্তু ঠিক একইভাবে প্রশংসা পেয়েছি। লাইক জাকিয়া আমাকে বলেছেন যে সেকেন্ড স্টোরি ওয়াজ অসম। এছাড়াও আরো কয়েকটা SMS দেখলাম আমি। সাকি আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে ফার্স্ট SMS অন ভূত এফএম। আমি স্টুডেন্ট খুলনা মেডিকেলের। ডিএমসি থেকে লিখেছেন আমরা বাবা খুলনা মেডিকেল, তারপরে ঢাকা মেডিকেল, বাহ মজা তো। এবং তিনি লিখেছেন তার 6 ফ্রেন্ড মহুয়া, খুশি, শাপলা, শৈলী, মুনমুন, সুমি সবাই মিলে মর্গের সামনে বসে আচ্ছা ভূত এফএম শুনছেন। বাহ, আমি তো খুবই আশায় আছি। আমার সঙ্গে সঙ্গে একদম টিং টিং, মানে একদম সঙ্গে সঙ্গে মাথায় ঘুরপাক খাচ্ছে কিছু যেন একটা ঘটে, এবং নেক্সট মানে ফ্রাইডেতে যেন আপনারা কোনো একটা ঘটনা নিয়ে আসতে পারেন ভূত এফএমে, একদম সেটা হলে কিন্তু খুবই চমৎকার হয়। তোরি আমাদের লিখেছেন খুলনা থেকে, এবং তিনি লিখেছেন ফার্স্ট ঘটনাটা অসম হয়েছে, খুব ভালো। প্রান্ত আমাকে লিখেছেন আই লাভ ভূত এফএম। লোকমান আমাদের SMS করেছেন, এবং তিনি SMS করেছেন প্রথম গল্পটা সত্যি অবাক করার মতো। আমাদেরকে SMS করেছেন নিধিয়া চট্টগ্রাম থেকে SMS করেছেন। তিনি বলছেন আমার SMS পড়া হয় না কেন? এই তো পড়া হলো আপনার SMS। MC রে অর্থাৎ রয় আমাদের SMS করে বলছেন কি SMS কি পড়বেন কখনো? এই তো পড়ে ফেললাম আপনার SMS। সুতরাং আপনার প্রশ্নের উত্তর আপনিও পেয়ে গেছেন। আসিফ সাতক্ষীরা থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আজকে 1 এবং 2 নাম্বার স্টোরি জোশ ছিল। আশা করছি বাকিগুলো ভালো লাগবে, প্রথম দুটো যখন ভালো লেগেছে। যাই হোক, আমাদের যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের কাছে আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন, যেটি অনেক 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 বেশি ভয়ের। এবং ঘটনার শুরুতে উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি কি চান যে আপনি নিজে আমাদের এখানে এসে উপস্থাপন করবেন, নাকি আপনি চান যে আমরা পড়ে শোনাবো। আর দেশের বাইরে যারা রয়েছেন
আপনারা ডেফিনেটলি আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে আমাদের সাথে আপনার জীবনের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন। যাই হোক, চলে যাব আমরা আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং তিনি এসেছেন কোথা থেকে সেটা আমরা জেনে নেব তার কাছ থেকেই, তার নামও জেনে নেব, তারপরে শুনবো তার ঘটনাটি। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। হাই লিসেনার্স, আমি আনিল আহমেদ, আই এম ফ্রম কাঁঠালবাগান। তো আমার এই স্টোরিটা শুরু হয় 2010-এর লাস্টের দিকে অলমোস্ট। তো আমরা একটা কলা বাগানের বাসায় মুভ করি। তো বাসায় যেদিন ফার্স্ট আমরা উঠলাম, বাসার ফার্স্টের দিন আমরা জিনিসপত্র ঠিকঠাক করলাম। তো সেকেন্ড দিন আমরা ডিশ লাইন লাগাবো। তো লাইনম্যান একা আসছেন, তো এখন ওনার সঙ্গে একজনকে হেল্প করতে হবে। তো আমাদের বাসাটা ছিল আপনার ঢুকেই অনেকগুলো রুম, লাস্টে হচ্ছে একদম মাস্টার বেডরুম। তো ওটার পিছনে একটা এল শেপের একটা বালকানি ছিল। তো আমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছি কেবল ধরে, তো উনি নিচে লাইন দিচ্ছেন। তো রুমটা খালি ছিল। তো হঠাৎ করে আমার আম্মু আমাকে জোরে জোরে ডাকতেছেন, জোবাই তুমি এখনই রুমে আসো, তুমি ব্যালকানিতে কি করতেছো, তোমার ব্যালকানিতে কি? তো আমি আম্মুকে বললাম, আম্মু আমি তো কেবল ধরে দাঁড়ায় আছি, আর আমি তো চলে আসলে কেবলটা নিচে পড়ে যাবে, আমাকে তো ধরে দাঁড়া থাকতে হবে। আম্মু বলতেছে, না তোমার এখনই চলে আসতে হবে, তুমি আর থাকতে হবে না, চলে আসো চলে আসো। তো এইভাবে কথা চলতেছে। তো হঠাৎ করে আমার বোন ও দৌড়ে আসছে, ভাইয়া তুমি চিল্লাচিল্লি করতেছো কার সঙ্গে, কেন তর্ক করতেছো? দেন আই ওয়াজ লাইক, দেখো আমি তো আম্মুকে বুঝাচ্ছি আমি তো কেবল ধরে দাঁড়ায় আছি, না আমি তো কেবল ধরে দাঁড়ায় আছি, এখন আমি যদি কেবল ছেড়ে দিই তাহলে তো নিচে পড়ে যাবে, আম্মু কেন আমাকে ডাকতেছে বারবার? তো আমার বোন বললেন, আম্মু তো এই রুমেই নেই, আম্মু তো হচ্ছে ওয়াশরুমে শাওয়ার নিচ্ছেন। তো আমি যেদিকে একই অবস্থা, আম্মু শাওয়ার নিচ্ছেন, রুমটা খালি ছিল, কেউ ছিল না। তাহলে আমি শিওর না আমি কার সাথে কথা বললাম, আমি তো অবাক হয়েছি। আমি ওই দিন আমি বুঝলাম না কি হলো। তো এরপর আমার ভাইয়া বিয়ে করেন। আমার ভাইয়া ভাবি ওই রুমটাতে থাকতেন মাস্টার বেডরুমে। তো ভাবি রাত্রেবেলা পড়তেছেন, আমার ভাইয়া ঘুমিয়েছিলেন, এই টাইপের কিছু। তো হঠাৎ করে আমরা সবাই চিৎকার শুনি, ভাবি মানে ভয়ানক একটা চিৎকার দিলেন। আমরা সবাই দৌড়ে আসছি, এসে দেখলাম ভাবি পড়ে আছেন, ভাবি একদম ফিট হয়ে গেছেন। তো পানি টানি ছিটাতে ভাবিকে উঠানো হলো। তো তখন ভাবি উঠার পর বললেন, ভাবি যখন পড়তেছিলেন ওনার বাম দিকে আমার ভাইয়া দাঁড়াচ্ছিলেন লম্বা করে, আর আপনার ফেসটা ছিল একটু ফ্যাকাশের মতন সাদাটে, চোখগুলো একদম লাল লাল করে ভাবিদের তাকায় ছিলেন। তো ভাবি তখন পিছনে ফিরে দেখলাম ভাইয়া কিন্তু বেডে শুয়ে আছে। তো এটা দেখে ভাবি ভাইয়াকে ডাক দিতে পারছে না, কিছু করতে পারতেছে না। তো ভয় পেয়ে চিৎকার দিনে ফির হয়ে যান। তো এরপর থেকে আমরা সবাই একটু একটু কিছু না কিছু দেখা শুরু করি। তো ভাবি দেখতেন ছায়া ঘুরতেছে আমাদের বাসায়। আমার ছোট বোন অনাদি, ও দেখতো দুটো পা এক রুম থেকে আরেক রুম দৌড়াচ্ছে, পায়ের উপর কোনো কিছু নেই, শুধু দুটো পা দৌড়াদৌড়ি করতেছে। তো এরকম সবাই টুকটাক আমরা দেখতাম। আরেকটা জিনিস সবচেয়ে বেশি হতো, ঘরে ছোট ছোট জিনিস নাই হয়ে যেত। আমার আম্মু একবার পছন্দ করে কি গ্লাস নিয়ে আসছিলেন, তো ওটা রাখা ছিল, ওখান থেকে দুটা গ্লাস নাই। আমরা পুরা বাসা উল্টায় খুঁজছি, কোথাও কিছু নাই। বাট 4-5 দিন পর আমরা গ্লাস দুটাকে ওই একই প্লেসে পাইছি। ওটা ওখানে ব্যাগ, মানে কেউ নেয় না, ওখানে ছিল, মানে হচ্ছে আমরা ভুল দেখছি এরকম একটা ব্যাপার। তো এর মধ্যে আমি জানুয়ারিতে সিলেটে যাই। তো ওখানে একটা ভালোই ভৌতিক একটা অবস্থা হয়। আমি যদি কখনো পরে আসি ফ্রেন্ড দিনে তাহলে বলতে পারবো। তো আমি ঢাকায় আসি, আসার পর আমি তখন আর একা ঘুমাতে পারতাম না, আমার অনেক সমস্যা হতো। তো আমার আব্বু আমার সঙ্গে ঘুমাতেন, আব্বু বেডে ঘুমাতেন, আমি নিচে ফ্লোরিং করতাম। তো প্রায় 15-20 দিন পর আমি স্বপ্নে দেখতেছি আমি আমার বাসায়, আমি ওই বেডের উপর শুয়ে আছি, ফ্লোরে যে বেড ওটার উপর আমি বসে আছি, অ্যান্ড আমার বাসায় কারা যেন ঘুর ঘুর করতেছে। আমি ফেস ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, বুঝতেছিলাম অনেকজন ঘুর ঘুর করতেছে। তো হঠাৎ করে একজন দৌড়ে আসছে আমার রুমে, এসে আমার বা হাত ধরে আমাকে টেনে নামায় নিয়ে যাচ্ছে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে সুরা পড়লাম। সুরা পড়ার পর সে আমাকে রেখে দিয়ে সরে গেল। তো আমি ঘুম ভেঙে দেখি ও আমাকে যেভাবে রাখছে আমি ঠিক ওভাবে পড়ে আছি দরজার সামনে, আমার বা হাতটা মাথার উপরে উঠে আসে, অ্যান্ড আমার বা হাত ও যেখানে ধরছিল ওটা লাল হয়ে আছে, একদম লাল। আমি প্রচন্ড ভয় পেলাম। তো এখন আমি উঠে আব্বুর দিকে তাকালাম, আমার আব্বু ঘুমায় আছেন, উনি কিছু শুনতে পাননি। যেহেতু আমি স্বপ্ন দেখতেছিলাম, হয়তো আমি সাউন্ড টাউন তো অবশ্যই আমি করছি, আমাকে টেনে নিচে আসে বা আমি যদি এসে থাকি সাউন্ড তো হওয়ার কথা, আমার বাবা কিছুই শোনেননি। তো আমি ঘুমালাম সোটার উপরে, আবার আমি সেম স্বপ্নটাই দেখছি, সেম ভাবে বাসায় কি কি ঘোরাঘুরি করতেছিল, আমাকে টেনে নামিয়ে নিয়ে যায়, আমি যেই সুরটা পড়ি সে আমাকে ছেড়ে দেয়। ঘুম ভেঙে আমি নিজেকে ওই একই জায়গায় আবিষ্কার করি, সেম ভাবে আমার হাতটা লাল হয়ে আছে। এইবারও আমার বাবা কিছু খোঁজ পাননি। থার্ড টাইমও সেম হলো, একদম সেম, আমার হাত ওভাবেই আছে আর লাল হয়ে আছে, সুরাপুলো আমাকে ছেড়ে দেয়, আমি ঘুম থেকে উঠে পাই। তো তখন ফজর আজান দিয়ে দেয়। তো এরপর আমি ঘুমায় পড়ি। তো এরপর আবার আমি স্বপ্নে দেখি যেটা, এবার আমার কাছে এসে বলে
ওরা মানে যেই ছিল আমি জানি না ওটা কি ছিল তখন। তো কি একটা ভাষা কথা বলতেছে আমি কিছু বুঝিনি, বাট হঠাৎ করে আমি রিয়েলাইজ করা শুরু করি আমাকে কি বলতেছে। তো আমি বুঝতে পারলাম এটাই, ওরা এই বাসায় অনেক আগে থেকে আছে, ওরা বেশ কয়েকজন ছিল, অ্যান্ড আমরা তো পরে আসছি, আমরা হচ্ছে আউটসাইডার। এখন আমরা তো ভাবির ওই কাহিনীর পর আমরা ভাবছিলাম যে মিলাদ পড়াবো বাসায়, আর আমরা তো সবসময় কিছু হলে সুরা টুরা পড়ি। তো ও আমাকে বলতেছে যে তোমরা যদি মিলাদ টিলাদ পড়ো বা সুরা পড়ো, আমাদের তো সমস্যা হয়, আমরা যে টাইমটা তোমরা পড়তেছো আমাদের এখানে বের হয়ে যেতে হয়, কিন্তু এটা তো আমরা তো এখানে থাকি, তোমাদের আগে আমরা আসি, তো এটা তো আমাদের অধিকার বেশি, তোমরা আউটসাইডার, তোমরা পড়লে তো আমাদের ক্ষতি হবে। একটা কাজ, তোমরা যদি পড়ো তাহলে আমরা তোমাদের ক্ষতি করবো, বাট তোমরা যদি না পড়ো আমরা কিছু করবো না, ইটস ডান। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ঘুমালাম, সকালবেলা উঠলাম, আমি তখন কাউকে কিছু বলিনি, আমি নিজেও বুঝিনি এটা অ্যাকচুয়ালি কি হলো। তো কয়েকদিন পর আমি আমার বোনের সঙ্গে আম্মুর সঙ্গে শেয়ার করি। তো এর মধ্যে যেটা হতো, আমার ভাবি উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেন, তো ওনার পরীক্ষা আসতে দেখে আমার ভাইয়া ভাবি ওখানে চলে যান। তো আমার রুমটা সবসময় গরম থাকতো, আমাদের বাসাটা হচ্ছে 5 তলা, আমাদের হচ্ছে টপ ফ্লোর, তো আমার রুমটা সবসময় গরম থাকতো। যেহেতু ভাবিরা চলে গেছে আমাদের তো রুম একটা খালি হয়ে যায়, তখন আমি আমাদের বাসার সবচেয়ে যে ঠান্ডা যে রুমটা ছিল আম্মুদের রুম, আমি ওটাতে শিফট করি, আম্মুরা ভাবিদের রুমে শিফট করে। তো এখন আমি হঠাৎ করে রিয়েলাইজ করি এখন এই রুমটা গরম, আমি যে রুমে আগে ছিলাম ওটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমার রুমটা গরম সবসময় গরম। আমি মানে ওখানে বসলে আমি ঘামা শুরু করি, শুধু আমি একা ঘামি, আর কেউ ঘামে না, যাই হোক। তো এটা হচ্ছে, এতদিন তো আমরা যা দেখতাম সব একা একা দেখতাম, বা ঘুমায় আসি বা রাতে স্বপ্ন টপ্ন দেখতাম, যাই হোক। এবার যেটা হয়, আমার এক ফ্রেন্ড আসছে আমার বাসায়, আমি ওর বাসায় যাবো, পিসিডিসি নিয়ে যাচ্ছি। তো আমার বাসা খালি ছিল, মাগরিব আজান দিয়ে দিচ্ছে, মানুষ যখন নামাজে যায় নামাজ পড় ওরকম টাইম। তো ও মেন গেটে দাঁড়ায় আছে, আমার মেন গেটের সঙ্গে একটা ওয়াশরুম ছিল। তো ও আমাকে বলতেছে, দোস্ত তোদের বাসায় তো কেউ নাই, তাহলে ওয়াশরুমে কে? তো আমিও সাউন্ড শুনলাম যে ওয়াশরুমে কেউ আছে, তো আমি দরজা খুলে দেখি ভিতরে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। তারপর আমি চলে যাব, আমরা গেটটা লক করবো সেম ভাবে। এবার কেজন ফ্ল্যাশ করলো, আমি আরো সাহস করে যে খুলে দেখলাম ভিতরে কেউ নেই। আচ্ছা এবার আমরা তালা দিয়ে চলে আসছি। তো আমি আমার বোনকে ফোন দিয়ে বলে দিলাম, আপু দেখো আমি তো চলে আসছি, এখন তুমি তো যাবা বাসায়, তুমি কাউকে নিয়ে যাও, আব্বু আম্মুকে আসলে তারপর তুমি যাও, একা যেও না, কারণ একা পেলে সমস্যা হতে পারে। তো এরপর থেকে আমরা সবাই এক্সপিরিয়েন্স শুরু করলাম, একদম গণহারে যেটাকে বলে। তো একদিন আমার আম্মু এবং আমার বোন রুমে বসে টিভি দেখতেছে। তো ওরা দেখলো যে এক্স্যাক্টলি আমি আর একটু খাটো অ্যান্ড খালি গায়ে একটা হাফ প্যান্ট পরা এক রুম থেকে বের হয়ে আরেক রুমে চলে যাচ্ছি। আর আমার সাইজটা ছিল তো আপনার জেলি ফিশের মতো, পানিতে যেমন থাকে না সিথ্রু, একদম পুরো এরকম ভেসে ভেসে চলে যাচ্ছে। তো ওরা ফার্স্টে বুঝে না অ্যাকচুয়ালি কি। তারপর আমার বোন দেখতে গেল রুমে, এটা কে, রুমে কেউ নেই। তখন আমার বোন আমার রুমে এসে দেখে আমি ঘুমাচ্ছি, আর আমি একটা পাজামা পরা, আমি ঘুমায় আছি। আমাকে ওটা জিজ্ঞেস করলো কি ব্যাপার, তো আমি তো বললাম আমি তো ঘুমায় আছি, আমি কিভাবে অন্য রুমে যাবো। এই জিনিসটা আরো একবার হয়, সেম ভাবে দৌড়াদৌড়ি করতেছে। তো এবার ওরা মনে করছে যেটা দৌড়াচ্ছে ওটাই আমি মানে ফোনে কথা বলতেছি, ফোনে কথা বলতে বলতে এক রুম থেকে আরেক রুম চলে যাচ্ছি। তো আমার একটা বদ অভ্যাস, আমি যখন কম্পিউটার বসে টাইপ করি অনেক জোরে জোরে টাইপ করি। তো ওনারা দেখলেন যে আমি একটা রুমে ঢুকছি কিন্তু আমার রুম থেকে টাইপিং এর শব্দ আসতেছে। তো আম্মু আর আমার বোন ওনারা সাহস করে আমার রুমে এসে দেখতে চাইলেন যে অ্যাকচুয়ালি কি। তো এসে দেখেন আমি অ্যাকচুয়ালি কম্পিউটার সামনে বসে আমি টাইপ করতেছি, আমি আমার রুমে, বাট ওটা যেটা অন্য রুমে গেল ওটা আমি ছিলাম না। তো এভাবে সেম এটা আরেকবার হয়। আরো পরে আমি আর আমার বোন টিভি দেখতেছি রাত্রেবেলা। তো আমার বোন উঠে চলে যায় রুমে, রুমটা লক করে দেয়। আমার বোন আম্মুর সঙ্গে ঘুমায়, তখন ও একা ঘুমাতে পারে না। তো আমি টিভি দেখতেছি, তো লাইটটা সব অফ করে দিই। তো হঠাৎ করে দেখি আমার বোন রান্নাঘর থেকে বের হয়ে আসছে, একটা হলুদ ড্রেস পরা। আমি কিন্তু দেখছি আমার বোন রুমে চলে দরজা লক করে দিছে, এখন তো কোনো কোয়েশ্চেনে নেই রান্নাঘর থেকে বের হয়। তো বের হলো, বের হয়ে আমার সামনে দিয়ে হেঁটে ব্যালকনি থেকে বসলো। আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে আমি আমার বোনকে দেখে আসি। তো ওনাদের রুমে যে আমি নক করলাম, তো সে এসে দরজা খুলছে, কি হয়েছে ভাইয়া? বলো আচ্ছা ঠিক আছে কিছু না, ঘুমায় যাও। আমি ব্যালকনিতে যেয়ে দেখি ওখানে কেউ নাই, দেয়ার ওয়াজ নো ওয়ান। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস হতো, আমরা যখনই আমাদের বাসার কোনো কাহিনী কারোর সঙ্গে শেয়ার করতে যেতাম, মানে ফোনে, আমাদের ফোনে নেটওয়ার্ক চলে যেত, একটা অসম্ভব একটা ব্যাপার। তো এটা একবার হয়, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছি, তখন বাজে 10:30 11টা বাজে। তো ওকে আমি আমার বাসা কাহিনী বলতেছি, আমরিন এটা হচ্ছে আমার বাসায়, আমরা তো এগুলো ফিল করতেছি। তখন ছিল শীতকাল, ওই সময় ও কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল বেডের উপর। তো স্টোরি বলার সময়
হঠাৎ করে মানুষের ভয় পেলে সাউন্ড করে না, এরকম একটা সাউন্ড করে। তো হঠাৎ করে এরকম একটা সাউন্ড করলো, কারণ আমি ওকে ডাকতেছি, ও আমি কোনো কথাই বলতেছে না। একটু পর সে আমাকে যেটা বললো, ও যখন বেডে শুয়েছিল ওর গায়ে থেকে কেউ একজন কম্বলটা টেনে নামায় নিয়ে গেছে, বাট রুমে কেউ ছিল না। তো অনেকক্ষণ পর সে উঠে আম্মুর কাছে চলে যায়। যাই হোক, আবার আমি প্রায় 2-3 মাস পর বা 1 মাস পর, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই, ওকে আমি সেম থিং বলতেছি। ও তখন ব্যালকনিতে দাঁড়ায় ছিল সন্ধ্যার সময়। তো বলতেছি, মানুষ ডাকে না শোল্ডারে আপনার নক করে যে এই হাত দিয়ে, এইভাবে ওকে ডাকতেছে। তো হাত ছড়া দিছে, ও মনে করছে ওর মেড হবে। তো হঠাৎ করে খেয়াল করলো ও তো ব্যালকনিতে ডোরটা লাগানো, ব্যালকনি তো ছাড়া কেউ নাই। এরকম হতো, আমরা যখনই কাউকে শেয়ার করতে যেতাম কিছু না কিছু হতো। তো তখন আমরা চেষ্টা করছি এই বাসা আমরা ছেড়ে দেবো, আমরা এই বাসায় থাকবো না, কারণ আমরা তো বুঝতে পারতেছি যারাই আছে আমাদের ক্ষতি টতি হতে পারে। আমরা যখনই বাসা ছাড়তে যাই কিছু না কিছু একটা সমস্যা হতো। আচ্ছা, ওটা পরে। তো তারপর একদিন আমি ঘুমায় আছি রাত্রেবেলা, তখন বাজে 3টা উপর বেজে গেছে। আমার মাঝে মধ্যে এটা হতো, আমি এক্স্যাক্টলি 3টা বাজে ঘুম ভাঙতো আর আমার মনে হতো রুমে কেউ আছে। বাট দিস টাইম আমি যেটা দেখলাম, একটা কালো ছায়ার মতো পুরো একদম একটা মানুষের পারফেক্ট সাইজ এসে আমার পাশে বসলো। তো আমি সঙ্গে সঙ্গে আবার চোখ বন্ধ করে ফেলছি, কারণ আমি মনে করছি চোখ বন্ধ হয়তো বা এটা চলে যাবে, কিংবা আমি হয়তো ভুল দেখছি। চোখ খোলার পর দেখি সে ওখানেই আছে। তো এরপরও যেটা করলো, আমার উপর দিয়ে ক্রস করে আমার লেফট সাইডে শুলো। শোয়ার পর এখন আমি তো ভয় পেয়েছি, এনাফ ভয় পেয়েছি, আমি উঠে চলে যাব। আমি যেই ঘুরতে গেছি, তো আমার লেফট শোল্ডারটা সে চেপে ধরছে। আমি আমার লেফট শোল্ডার মুভ করতে পারতেছি না, যত জোরে টানতেছি আমার আসে না। তো আমি সুরা পড়তেছি, ও আমার শোল্ডার ছাড়ছে না। তো এইভাবে একটা টাইমে আমি কি ঘুমায় পড়ছি না আমি অজ্ঞান হয়ে গেছি, আই ডোন্ট নো। যাই হোক, সকালে উঠছি, তো উঠে দেখি আমার পুরা চেস্টে একদম খামচির দাগ, অ্যান্ড আমার পিছনে কিছু কিছু জায়গায় খামচির দাগ আছে যেখানে আমার হাত যেতে পারবে না, পসিবল না, আমার হাত ওখানে যাবে না, পুরো বডিতে খামচির দাগ। তো এর কিছুদিন পরে আমি স্কাইপ করতেছি, তো ও আমাকে বলতে, যখন আমি স্কাইপ করতেছিলাম, তো আমি কি করি, মানুষ যেহেতু যদি আপনার বসে, তো আগে তো চেক করে আসে, আমিও তো মিরর দেখে আসি, আমার ফেসটা দেখে আসি। যাই হোক, তো বসছি, বসার পর হঠাৎ করে আমাকে বলছে, কি ব্যাপার তোমাকে স্ক্র্যাচ কেন, কে স্ক্র্যাচ করছে? তো আমি দৌড়া মিররের সামনে গেলাম, যেয়ে দেখি আমার বা চোখের নিচে লম্বা একটা কাটা দাগ, মানে একটা স্ক্র্যাচ, ভয়ানক একটা স্ক্র্যাচ, পুরো ফুলে গেছে। একটু আগে ওখানে ছিল না এই স্ক্র্যাচটা, অ্যান্ড আমার হাতে কোনো নোক নাই যে আমি নিজে স্ক্র্যাচ করবো। আর আমি করলে তো দেখবি যার সঙ্গে স্ক্র্যাচ করতেছিলাম যে আমি স্ক্র্যাচ করছি, বাট সেরকম কিছু দেখে নাই। আউট অফ নো একটা স্ক্র্যাচ চলে আসছে আমার ফেসের উপর। তো এভাবে হতে থাকে। তো আমরা দুঃস্বপ্ন দেখতাম সবসময়, হয় 3টা, 3:30 এরকম সময়, অথবা আপনার ফজরের পর দুঃস্বপ্ন দেখতাম সবাই। আমরা ফজরের পর যতক্ষণ ঘুমিয়ে থাকতাম সারাটা টাইম দুঃস্বপ্ন দেখতাম। তো আমি কি করি, একটা কাগজে কিছু সূরা লেখা আমার বিছানার নিচে রেখে দিই, আমার বালিশের নিচে ঢুকে রাখি। তো যেই দিনে কালো ছায়াটা আমি দেখছিলাম ওই দিন ওই লেখাটা ছিল না ওখানে। তো এভাবেই হতে থাকে। তো আমরা এবার হচ্ছে লাস্ট টাইম যখন আমরা বাসা বদলাবো, আমরা একদম ডিটারমাইন্ড হয়ে গেছি যে আমরা বাসা ছেড়ে দিব, এই বাসা থাকা পসিবল না। যদি দরকার হয় আমরা কোনো আত্মীয় বাসা চলে যাবো, তাও আমরা এই বাসা থাকবো না। তো আমরা একটা বাসা চয়েস করে আসি, অ্যাডভান্স সব হয়ে গেছে। আমি জাস্ট বাসায় ঢুকে আমি আব্বুকে অ্যাডভান্স করে আসছি, ঢুকে জাস্ট আমরা সবাইকে বলছি যে আমরা এই মাসে অ্যাডভান্স দিয়ে আসছি, সব ফাইনাল সাইন টাইন করে আসছি। সঙ্গে সঙ্গে ওই ল্যান্ডলর্ড ফোন দিলেন, ফোন দিয়ে আমাদেরকে বলতেছেন যে আপনারা তো দিয়ে গেছেন, এখন আপনারা ভাড়া দেওয়া পসিবল হচ্ছে না, আমরা খুবই দুঃখিত, আপনারা যদি নিতে চান তো কয়েক মাস পরে আসতে হবে। আমরা অনেক চেষ্টা করছি জানার জন্য রিজনটা কি, আমাকে বলেন রিজনটা কি, উনি বলেননি। তো আরেকবার হলো আমরা একদম ডিটারমাইন্ড ছেড়ে দিব, সব কিছু ফাইনাল, আমার আব্বু হার্ট অ্যাটাক করলেন, গেল, এবার পারলাম না। আরেকটা ফানি থিং, আমরা আরেকবার ডিসাইড করছি আমরা বদলাবো। তো আমার আব্বু বিজনেস করেন, অনেকের কাছে টাকা আটকে থাকে বিজনেস করে, যেটা হয়। তো এখন আব্বু বাসা দেখে চয়েস করছে এখনই আমরা চলে যাব। তো আব্বু একজন টাকা পেন, তো বলছে তুমি টাকাটা নিয়ে আসো। সে বাইকে করে আসতেছে, সন্ধ্যার দিকে মনে হয় হাইওয়েতে নরসিংদী থেকে আসতেছিল, সে বাইক অ্যাক্সিডেন্ট করছে। অ্যাগেন আমরা বাসা চেঞ্জ করতে পারলাম না। বাট লাস্টে যেটা হয়, ওই বাসা আমরা প্রায় 3 বছর মতন ছিলাম। শেষমেশ আমরা তো একদম শিওর আমরা লাগলে কোন একটা আত্মীয় বাসা চলে যাবো, আর এখানে আমরা নাই। তো আমরা 1 তারিখ বাসা বদলাবো ফেব্রুয়ারিতে। 29 তারিখ রাতে আব্বু এই বছর আর কি 11টার দিকে বাসা আসেন, এসে আমাদের বললেন দেখো বাবা আমি একটা বাসা দেখে আসছি, হোয়াট এভার ইট ইজ, আমি এটা নিয়ে নিছি, অ্যাডভান্সও করে আসছি, আমরা সকালে চলে যাব। এবং এর পরের দিন আমরা রাতে, আমি তো ঘুমাইতে পারিনি, আমার বাবা মা কাহিনী আমি জানি না, আমি ঘুমাইনি, সারা রাতে আমি বসেছিলাম। ফজর আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে প্যাক স্টার্ট করছি, ভোরবেলা আমি চলে গেছি, ব্যাস ওই বাসা থেকে আমরা চলে আসছি।
এরপর আজ পর্যন্ত আমরা কেউ আর ওদিকে যাইনি, আর আমাদের যাওয়ার ইচ্ছাও নেই। তো এটাই ছিল আমাদের স্টোরি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার ঘটনা শুনলাম। আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন, বুড়ি লিখছেন যে আজকে ভয় লাগছে, ভালো রকমের ভয়, শুনবো না আর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি না শোনেন তাহলে কিভাবে হবে, ভয়টাকে এনজয় করতে হবে, তাই না? উত্তরা থেকে আমাদেরকে জিয়ারুল খান SMS করেছেন এবং তিনি বলছেন যে রাসেল ভাই প্লিজ আমার SMS-টি পড়ো, আমি বাসায় অনেক ভয় লাগছে তারপরও শুনছি। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আপনার সাথে আছি। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখছেন, হাই কেমন আছেন রাসেল ভাই, আমি আর আমার ওয়াইফ সোনিয়া একসাথে ভূত FM শুনছি, আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগছে। আমাদেরকে মোহাম্মদ আলামিন SMS করেছেন আমাদেরকে ইমন মোহাম্মদপুর থেকে লিখেছেন, রাসেল ভাই এখনো ভয় পাচ্ছি না, আমাকে আজকে ভয় দেখাতেই হবে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যেহেতু ভয় পাচ্ছেন না, আপনি আমার যেটা মনে হয় যে আপনি ভয়ের পাওয়াটা আপনাকে খুব মুশকিল হয়ে যাবে। তবে যদি কোনো মুহূর্তে কোনো ঘটনা যদি আপনার ভালো লাগে, কোন ঘটনা ভালো লাগছে কিনা সেটা আমাকে একটু অবশ্যই জানাবেন। মহসিন লিখেছেন, ভাইয়া ঘটনাগুলো ভালো। তাবাসসুম লিখেছেন, দারুণ ভয় লাগছে। রূপম আমাদেরকে লিখেছেন বিশ্ব রোড থেকে যে আই লাভ ভূত FM ভেরি মাচ। এছাড়া আমাদেরকে তাবরাজ সানি SMS করেছেন, দিনার SMS করেছেন, রুহুল সিদ্দিক আমাদের SMS করেছেন, MD তুহিন আমাদের SMS করেছেন আমাদেরকে শাওন। এছাড়া আমাদেরকে শাফওয়ান SMS করেছেন, শাফওয়ান রিদওয়ান এবং তার কাজিন মাহাতির, তারা একসাথে ভূত FM শুনছেন। লক্ষ্মীপুর থেকে প্রান্ত আমাদের SMS করেছেন, তিনি এবং হৃদয় রাব্বির সাথে বসে ছাদে শুনছেন। আচ্ছা, কবির আমাদের SMS করেছেন আমাদেরকে রতন মিরপুর শেওড়াপাড়া থেকে, দিস ইজ মাই ফার্স্ট SMS, ভূত FM ইজ আচ্ছা অনেক পছন্দ তার, এবং তিনি বলছেন তার স্লিপিং পিল ভূত FM। ওকে, সো আপনি এবং তারপরে কি স্লিপিং পিলের পরে নিশ্চয়ই তার একটা এফেক্ট রয়েছে, এবং সেটা নিশ্চয়ই আপনি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখেন, এরকম কিছু যদি থাকে সেরকম কোনো ঘটনা, তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আমাদেরকে SMS করতে হবে যেভাবে সেটা জানিয়ে দিচ্ছি। মোবাইল মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radioforti.fm which is BHOOTFM@radioforti.fm। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব এবং তারপরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। Stay tuned, Radio Furti and don't stop the Furti. Furti. FM. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক, এবং আপনাদেরকে ভূত FM আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সেই সাথে জানিয়ে দিচ্ছি শুরুতেই যে আমাদেরকে কিভাবে SMS করতে হবে। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে bhutfm@radiofurti.fm তে ইমেল করতে পারবেন, এবং আমাদের SMS করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর ইমেল করে আমাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন, যে সমস্ত ঘটনা আপনাদের কাছে রয়েছে, সে সমস্ত ঘটনা আপনার জীবনে জানা বা আপনার এক্সপেরিয়েন্স করা যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো সবচাইতে ভয়ঙ্কর সেটি পাঠিয়ে দিন। এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না যে ঘটনাটি আপনি কি এখানে এসে শেয়ার করতে চান, নাকি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা একটু পরে পড়বো। আমরা চলে যাই আগে ঘটনায়, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও জয়েন করেছে ডক্টর আলিফ, যে পোস্টমর্টেম নিয়ে একটা ঘটনা বলবেন, সেটাও পটুয়াখালী কেন্দ্রিক। আমরা শুনে আসি ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। লিসনার্স, আবার একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রিসেন্টলি পটুয়াখালী গেছিলাম, তো অনেক কষ্টে খুঁজে আমি এক আঙ্কেলকে বের করি। তো সে আপনার পটুয়াখালী একটা থানার পাশে
যেন তাড়াতাড়ি রিলিজ দেয় এই জন্য প্রে করতে বলেছেন। আমি দোয়া করি আপনার যেন তাড়াতাড়ি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে ওঠেন এবং খুব দ্রুত হসপিটাল থেকে আপনি বাসায় চলে আসেন এবং সেখান থেকে ভূত এফএম এনজয় করতে পারেন। এজাজ আহমেদ আমাদের লিখেছেন খোরাদিপাড়া থেকে এবং সিলেট থেকে, এবং তিনি বলেছেন যে ফার্স্ট SMS পড়লে অনেক খুশি হব, আজকের ঘটনাগুলো অসম। মিনহাজ আমাদের SMS করেছেন এবং তিনি হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে। এবং আমাদেরকে SMS করেছেন তুষার, SMS করেছেন আমাদেরকে সায়াদ খুলনা থেকে, পাপড়ি আমাদের SMS করেছেন, সাদিয়া সিলেট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন আজকের এপিসোডে সুপার। আমাকে SMS করেছেন পাপড়ি ভূতের গলি থেকে, অনেকদিন পর তিনি আমাদের সাথে, খুব ভালো লাগছে তার। আমাদেরকে লাভ স্টার বয় সিলেট থেকে SMS করেছেন, তিনি বলেছেন ফার্স্ট স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। পোস্টমর্টম, আচ্ছা পোস্টমর্টম কেন করতে হয়, ও মাই গড, পোস্টমর্টম কেন করতে হয় এটা ঠিক এই শোতে বলার মতন আর কি না। আচ্ছা, আমাকে ডক্টর হাসান লিখেন ভাই চিঠি কি পাঠানো যাবে, আমাদের 984 নামে একটা পোস্ট বক্স রয়েছে এবং আপনি সরাসরি রেডিও ফুর্তির অফিসেই কিন্তু পাঠিয়ে দিতে পারেন এবং সেই অ্যাড্রেসটি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। সেখানে আপনি অবশ্যই উপরে উল্লেখ করতে হবে যে আপনি রয়েছেন, আমি বারবার করে বলছি তার নাম কি, এবং আমরা খুবই অনার্ড যে তিনি আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন আর কি। তো যাই হোক, আজকের এই চমৎকার এপিসোডটি এর পরেও যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এপিসোড শুনতে পারবেন। কিভাবে? আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে খুব সহজেই এপিসোডে শুনতে পারেন। সেটা আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড
যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, এবং যেই এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই শুনতে পারেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে, এবং তিনি বলছেন এবং এই যে টিউনটি আছে এই টিউনটি আপনি আপনার কলার টিউন মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন ফ্রম এয়ারটেল। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই টিউনের কোড নাম্বারটি মনে রাখতে হবে। কোড নাম্বার ইজ 92125 and you can activate it by sending an SMS, জাস্ট একটা SMS পাঠিয়ে আপনি এই টিউনটি আপনার করে ফেলতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এই এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এসএমএসটি আপনার হয়ে যাবে, এই টিউনটি আপনার হয়ে যাবে। আমাদের যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আমাদের সাথে সরাসরি ইমেল করে এখানে স্টুডিওতে উপস্থিত হতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। আমরা সেই ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনাকে কল করব। আপনি স্টুডিওতে এসে সরাসরি ঘটনা বলবেন, অথবা আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপটি যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেই অডিও ক্লিপটিও পড়ে শোনাবো। যাই হোক, আমরা চলে যাচ্ছি আইয়ুব বাচ্চু, আমাদের অনেক শ্রদ্ধার একজন মানুষ, অনেক পছন্দের একজন মানুষ, এবং আমি যাকে বলা হয় বাংলাদেশের লিভিং লেজেন্ড, এবং সেই আইয়ুব বাচ্চু তার একটা এক্সপিরিয়েন্স আমরা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি। চলো শুরু আসি আইয়ুব বাচ্চু সেই এক্সপিরিয়েন্সটি, এবং তারপরে আবারও ফিরে আসছি। হ্যালো লিসনার্স, আমি সাদ, ভূত এফএমে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি কিচেনে। এটা এমন একটা কিচেন যেখান থেকে খাওয়া তৈরি হয় না, তৈরি হয় অসাধারণ সব গান। অনেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই মুহূর্তে আছি আমাদের সবার প্রিয় আইয়ুব বাচ্চু, অর্থাৎ বাচ্চু ভাই স্টুডিও এবি কিচেনে। আর আমার সাথে আছেন এই মুহূর্তে আইয়ুব বাচ্চু। না, আজ তার সাথে কোনো গানের ব্যাপারে কথা বলতে আসিনি। আজ এখানে এসেছে আইয়ুব বাচ্চুর নিজস্ব একটি ভৌতিক এক্সপিরিয়েন্স শোনার জন্য। চলুন শোনা যায়। ভূত আছে কিনা আমি জানি না, ভূত বললে কিছু আছে কিনা, বাট একেবারে নাই তাও বলতে পারছি না। ব্যাপারটা খুবই সিম্পল এই কারণ আমরা আজকে থেকে, আমি তখন সোলো, আমার একটা মি অ্যান্ড মাই ফ্রেন্ড, যেরকম আমরা একটা টিম ছিলাম। আমি যেটা বলছি সেটা প্রায় 87-86 এর দিকের কথা। 86 এর দিকে আমার কিছু ফ্রেন্ডসরা মিলে আমরা ইংরেজি কাভার বাজাতাম, বিভিন্ন পার্টিতে বাজাতাম। বাজাতে এক পর্যায়ে আমরা একটা ইনভিটেশন পেলাম সিলেট চা বাগানে, লাকাতুরা চা বাগানে। আমি বাগানটার নাম নাই বললাম। একটা চা বাগানে দাওয়াত পেলাম যে এখানে পার্টি হবে, বাজাতে হবে, ডানকান 100 ইয়ার সেলিব্রেশন। তো আমাদেরকে থাকার জন্য যে ভিলাটা দেওয়া হলো একেবারে থমথমে, বিশাল বড় একটা বাংলো, কিন্তু খুবই থমথমে। তা আমরা গিয়ে পৌঁছেছি তখন রাত প্রায় 12টা, খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত 2টো। এখন এক একজন এক এক রুমে সেটেল হবে। তো ন্যাচারালি আমি একা থাকি এক রুমে, আর পার্শ্ববর্তীতে আমার অন্যান্যরা সবাই মিলে থাকে। তা আমি কখনো রুম শেয়ার করি উইদাউট মাই ওয়াইফ, আর তখন তো বিয়ে করিনি, তারপর রুম শেয়ার করি। তো এক পর্যায়ে দেখলাম যে রুমের মধ্যে ঢুকার পরে আমার মনে হলো যে শুধু আমি একা ঢুকিনি, আমার সাথে অনেকেই ঢুকেছে। চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই, আমি আর আমার লাগেজটা ছাড়া, আমার গিটার ছাড়া, আর অন্যান্যরা সবাই অন্যান্য রুমে সেটেল হয়ে গেছে। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি ওখান থেকে লিটারেলি আমার গিটার এবং ব্যাগ নিয়ে আমি পার্শ্ববর্তী ওরা যে রুমে ঘুমিয়েছে ওদের রুমে চলে গেছি। এই রুম থেকে আমার মনে হচ্ছিল কেউ একজন আমার পাশে এসে বসে আমার গিটারটা ধরে দেখলো, এবং কিছু একটা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি। তো তখন থেকে ওই সময় মনে হচ্ছিল যে ভূত বলে কিছু নেইও বলা যাচ্ছে না, আবার আছেও বলা যাচ্ছে না, সবই বিশ্বাসের ব্যাপার। মানুষ থাকলে জিন যেমন আছে, তো ভূতের ব্যাপারটা একটু ভৌতিক হলেও একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। সাবধানে থাকা ভালো সবাই। অনেক থ্যাঙ্কস বাচ্চু ভাই, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক 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 এসএমএস আসছে অলরেডি, এবং আমি জানি যে এরকম একজন ব্যস্ত মানুষ, এরকম একজন মানে কি বলবো যে অনেক ব্যস্ততার মধ্যে যাকে সব সময় কাটাতে হয়, তিনি আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। এই জন্য অনেক ভালো লাগলো আমার।
এবং আপনাদেরও ভালো লাগছে, আপনার সাথে এক্সপিরিয়েন্স আপনার সাথে SMS এর মাধ্যমে সবাই জানিয়ে দিচ্ছেন। যাই হোক, আমরা এখন যেটা করবো, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে এবং সেই বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Furti. Foot FM. Haunted by Airtel. আমি মিশু বলছি, সমাজকর্ম ডিপার্টমেন্ট, বোরহানুদ্দিন কলেজ। এই বছরই ঘটনাটা আমার, এটা হচ্ছে ফেব্রুয়ারিতে রাত 10:30। ওই দিন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছিল, বাসায় যাচ্ছি তো ঢাকা ইউনিভার্সিটির যে সায়েন্স ফ্যাকাল্টির যে হলটা, শহীদুল্লাহ হল, ওইখান থেকে যাচ্ছি। হঠাৎ করে অনেকক্ষণ ধরেই একটা লোককে আমি খেয়াল করছিলাম যে রাস্তার মাঝখানে, মানে রাস্তার মাঝ দিয়ে হেঁটে আসছিল। তো হাঁটছি হঠাৎ করে একটা গাড়ি আসলো এবং লোকটা একদম উধাও। আমি প্রায় 3-4 মিনিট ধরে ওই লোকটাকে অনেকক্ষণ খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না। পরে দেখলাম চারপাশে, দেখলাম যে কেউ নেই ওইরকম। আর আরেকটা ঘটনা আছে আমার, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের, ওর এক জ্যাঠার কাহিনী। ওর বড় চাচা, উনি হচ্ছে গ্রামে থাকতো, কৃষিকাজ করতো। তো উনি গ্রামে হচ্ছে পানি দেওয়ার জন্য মেশিন ঘর থাকে না, ওই মেশিন ঘরে উনি পানি ছাড়তে গেছে, সবসময় ছাড়ে। একদিন হচ্ছে উনি যাচ্ছে হঠাৎ করে উনি পিছন দিক থেকে দেখলো যে মানে কেউ ওনাকে ফলো করতেছে। উনি এটাকে মানে বেশি সাহসী ছিল, তো এই জন্য হচ্ছে উনি আর এটা ইগনোর করে সামনে চলে গেছে। তারপর অনেকক্ষণ হাঁটার পরে উনি ওই মেশিন ঘরে গেল, গিয়ে হচ্ছে পানি দিল, পানি ছাড়লো, বের হয়ে এসে আর উনি দেখলো যে উনি মানে ওনার সামনে কালো কি যেন একটা ঘুরতেছে। আর কিছুক্ষণ পরেই আর ওনার তেমন একটা ছিল না, উনি দৌড় দিতে চাইলো কিন্তু পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওনার হাত পা একদম পাথরের মতো ভারী হয়ে গেল, উনি আর নড়তে পারেনি। তারপর হচ্ছে উনি কিছুক্ষণ পরে উনি নাকি এরকম ফিল করলেও যে উনি বাতাসের মধ্যে 5-6 ফিট উপরে ভাসতেছে। তারপর অনেক উনি চিল্লাফাল্লা করলো, আর ওই দিন আর উনি বাড়িতে ফিরতে পারেনি। তো উনি বাড়িতে ফিরেনি দেখে ওনার বাড়ির লোকজন পরের দিন এসে খোঁজ করতে লাগলো। খোঁজ করে ওনাকে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল একটা গাছের ডালে, যেখানে ওনার শরীরে প্রচন্ড রকমের ক্ষতচিহ্ন ছিল, ওনার গায়ে, মুখে, চোখে এবং পিঠে। পরে ওনাকে নিয়ে হচ্ছে অনেক ট্রিটমেন্ট করানোর পরে উনি বলে যে এরকম আমাকে ধরছে। উনি পরে এই সবটা বলে। তারপর আর এই ঘটনাটা হচ্ছে ওই এলাকার একটা প্রচলিত ঘটনা। ওই ঘটনাটা প্রায় সবাই জানে, কিন্তু উনি একটু বেশি সাহসী ছিল দেখে উনি এই জিনিসটা উনি মানতো না, আর এই জন্যই হচ্ছে এই ফাঁদে পড়ছে। ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং মাসুম নতুন কিছু মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আজকে অ্যাড করছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং তার কিছু প্রশংসা আমরা পেয়েছি। থ্যাঙ্কস মাসুম। এবং আশা করছি যে ভূত এফএমে আমরা রেগুলার আপনাদের যে সমস্ত আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাই এবং আপনারা এই প্রোগ্রামটিকে আরও কীভাবে ভয়ঙ্কর করা যায় সে সমস্ত বিষয়ে যখনই আমাদের লিখে পাঠান, আমরা সেগুলো সব খুব গুরুত্বের সাথে দেখি এবং সেই তার প্রতিফলন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমাদেরকে শাহরিয়ার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে লিখেছেন যে ডক্টর আলিফ ভাই পোস্টমর্টম করার জন্য বোর্ড ডেলাইটের প্রয়োজন হয় এবং
তিনি বলছেন যে নাইটে করতে হলে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট লাগে। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছিলাম যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ছিল কিনা, এবং তিনি বলছেন যে পর্যাপ্ত পরিমাণে লাইট ছিল, এবং হ্যাঁ সেটাও ছিল, যে সমস্ত কিছু রিকোয়ারমেন্টস আছে সেগুলো পূরণ করা হয়েছিল, সেটা আলিফ একটু আগে আমাকে বলে গেছেন এই এসএমএসটি দেখার পরে। সবুজ আমাকে লিখেছেন, সবুজ লিখেছেন জালালাবাদ খুলশি চিটাগং থেকে, এবং তিনি লিখেছেন যে অনেক অনেক ভয় লাগছে আমাকে। মিরাজ এসএমএস করেছেন HTM শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ থেকে, কলেজের স্টুডেন্ট তিনি, এবং তিনি বলছেন যে বাসায় আজ আমি একা ছিলাম, তাই ভূত এফএম শোনার সময় খুব ভয় ভয় লাগছে, পাশের রুমে কিসের যেন একটা শব্দ, এরকম অনেক আওয়াজ হয়তো এখন শুনতে পাবেন। আচ্ছা, সাকিব আমাকে লিখেছেন উত্তরা থেকে, অলওয়েজ ফিয়ার বিকজ ভূত এফএম ইজ হিয়ার। লিয়া বসুন্ধরা থেকে লিখেছেন আই এম লিসনিং। আচ্ছা, তিনি ভূত এফএম শুনছেন এবং তার সঙ্গে রয়েছে তার নতুন ফোন। অর্পিতা আমাকে লিখেছেন যে আমি আর আমার দিদি লিমা দুজনে মিলে ভূত এফএম শুনছি, খুব জোস লাগছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাকে এসএমএস করেছেন লিখি মিরপুর থেকে। এছাড়া আমাদেরকে মাসুদ পারভেজ এসএমএস করেছেন আমাদেরকে অভিক, লিখেছেন যে ইটস মাই ফার্স্ট এসএমএস, এবং তিনি বলছেন যে ভূত এফএম রকস। ডক্টর আলিফের সেকেন্ড স্টোরি ওয়াজ সো নাইস, আমাকে এসএমএস করেছেন জোহরা, এবং তিনি বলছেন যে অন্য গেস্টদের চাইতেও এবি অর্থাৎ আয়ুব বাচ্চু যে ঘটনাটি শেয়ার করেছেন সেটা অনেক ছোট হলেও অনেক জোস। ডেফিনেটলি। আমাদেরকে এছাড়াও রোহিত এসএমএস করেছেন, মাসুমকে থ্যাঙ্কস জানিয়েছেন আজকের সাউন্ডের জন্য। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন সজীব, এসএমএস না পড়লে তিনি বলছেন যে এফএম অফ করে চলে যাব কিন্তু। আচ্ছা, অনেক এসএমএস পড়তে পারছি না, সবাই যদি এরকম করেন তাহলে খুব মুশকিলে পড়বো, কিন্তু আমি খুব লাকি যে সবাই এরকম করছেন না। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রূপা, আলিফ ভাইয়ের স্টোরিগুলো জোস। ইরিন আমাকে এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। ইথিকা লিখেছেন সরি আই ওয়াজ লেট। মহসিন আমাকে এসএমএস করেছেন খুলনা থেকে, লাস্ট ঘটনাটি খুবই ভয় পেয়েছেন তিনি। এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের এসএমএস করছেন। আমি চলে যাচ্ছি আমাদের আরো একটি ঘটনায়, এবং এই ঘটনাটি যথারীতি একটা ইমেইলের মাধ্যমে এসছে, সুতরাং আমাকে পড়ে শোনাতে হবে। আমি ঘটনাটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আমাদের সঙ্গেই থাকুন। আমাকে যিনি ঘটনা লিখেছেন
আমার ফ্যামিলিতে আমার বাবা মা জীবিত নেই, আমার বড় ভাই আর ভাবি আছেন। তো আমার ভাই একজন ইউনিভার্সিটি টিচার। তো গত জানুয়ারি মাসে উনি একটা স্কলারশিপ পেয়ে ইংল্যান্ড চলে গেছেন উইথ আমার ভাবিকে নিয়ে আর কি। তো আমাদের বাসাটা খুব ছোট একটা বাসা, বাসাটা দোতলা। তো নিচতলায় আমরা থাকি আর উপরতলাটা কমপ্লিট হয়নি, দ্যাটস ওয়াই সেটা আমরা ফার্নিচারের জন্য ভাড়া দিয়েছি। তো দেখা যাচ্ছে যে বাসায় ভাই ভাবি চলে যাওয়ার পরে সম্পূর্ণ আমি একা, আর বাসায় দারোয়ান আছে একজন আর দারোয়ানের ওয়াইফ আছে একজন। তো দারোয়ান এবং দারোয়ানের ওয়াইফ দেখা যাচ্ছে অলমোস্ট তারা গ্যারেজেই থাকে রাত্রেবেলা, আর দিনের বেলা একটু বাইরে যায়, অনেক সময় দারোয়ান বাজার করতে যায়, আর দারোয়ানের ওয়াইফ যিনি আছেন তিনি বিভিন্ন বাসায় কাজ করেন, সেটাই আর কি। তো আমি বাসায় অ্যাজ ইট ইজ ভাই ভাই চলে যাওয়ার পরে এভরিথিং নর্মাল, সবকিছু ঠিকমতো চলছে। তো একদিন সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার যে দেয়াল ঘড়িটা সেটা বন্ধ, বেজে আছে 4:10। তো লিসেনার আপনারা একটু খেয়াল করবেন, টাইমটা ছিল 4:10। হোয়াট এভার, আমি তারপর চিন্তা করলাম যে এটা ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে আমি এটা পাল্টে দিলেই হলো। তো এইভাবে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি এবং দেন যাওয়ার পথে আমি খেয়াল করি যে ড্রয়িং রুমের ঘড়িটা বন্ধ হয়ে আছে। তখন ড্রয়িং রুমের ঘড়িটা বন্ধ হয়ে আছে, আমি খুব অবাক হলাম, দুটো ঘড়ি একসাথে বন্ধ এবং ওইটার টাইমও একই সেম টাইমে বন্ধ হয়ে গেছে যে 4:10। তো বিষয়টা খুব অবাক লাগলো যে 4:10-এই দুটো ঘড়ি একসাথে বন্ধ হলো রাত্রিবেলা। আচ্ছা ঠিক আছে, হতেই পারে, এটা একটা কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা মনে করে আমি ফ্রেশ হলাম, বাইরে গেলাম, নাস্তা টাস্তা করে দুটো ব্যাটারি নিয়ে আসছি, দুটো ঘড়িতে একসাথে ব্যাটারি সেট করব। তো ফার্স্ট ড্রয়িং রুমের ঘড়িটা সামনে পড়ছে, তো ওটা ধরতে হবে আগে। তো ওটা ব্যাটারি চেঞ্জ করার জন্য যেই ওটা ধরেছি যে এবার নামাবো, অ্যাট দ্য মেইন টাইম ঘড়িটা চলা শুরু করছে। তো আমি তো বেশ খুশি আর কি যে ঘড়িটা ব্যাটারি, নতুন ব্যাটারি ছাড়াই চলছে, তো বেশ ভালো, ঠিক আছে। মোবাইলে টাইম দেখে ওটাকে সেট করে ঝুলিয়ে দিলাম। আমার অ্যাট দ্য মেইন টাইম আমি যখন আমার ঘরে আসি, আমার ঘড়ির যেটা আমার নিজের ঘরে যেটা দেয়াল ঘড়ি সেটার ব্যাটারি চেঞ্জ করব। তো এসে দেখি যে অলমোস্ট ঘড়িটা চলতেছে। আমি তো চিন্তা করতেছি ঘড়িটা চলা শুরু করলো এবং এই মাত্রই চলা শুরু করছে, দ্যাট মিনস ওই 4:10 থেকে একটু বেশি আর কি, 4:10 কি 11 মতো বাজে, মানে এখনই চলা শুরু হলো আর কি। তখন খুব অবাক লাগলো যে দুটো ঘড়ি একসাথে বন্ধ হলো, আবার একসাথে চলতেছে উইদাউট নতুন ব্যাটারি, বুঝতেছি না বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি ছোটবেলা থেকেই বেশ লজিক্যাল এবং বেশ সাহসী একটা মানুষ। তো দ্যাটস ওয়াই আমার ভাই ভাবি আমাকে রেখেই চলে গেছে, যে জানে যে এর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এই জিনিসটা দেখার পর আমার যতটা সাহসী থাকুক না কারণ একটু কিন্তু জাগে মনে। তো হোয়াট এভার, ওই ঘড়িটাও টাইম ঠিক করে আমি ঝুলিয়ে দিই। দেওয়ার পর 2 দিন বেশ ঠিক মতোই কাটলো। তো 2 দিন পরে সকালবেলা দারোয়ান আমার বাসায় বেল দিচ্ছে, গেট খুলে বলতেছি যে কি বলছে, ভাইয়া আপনি কি গ্যারেজ থেকে ঘড়ি সরাইছেন নাকি? আমি বলছি ফাজলামি করেন নাকি আমার সাথে, আমি গ্যারেজ থেকে ঘড়ি সরাবো কেন সরাবো? তখন বলছে না আপনি সরাইছেন, সরাই দুষ্টাইম করতে পারেন। আমি বলছি না আমি গ্যারেজ থেকে ঘড়ি সরাই নাই, কেন ঘড়ি কই? বলতে ভাই গ্যারেজের ঘড়িটা নাই, কারণ গ্যারেজেও একটা ওয়াল ক্লক ছিল, সেই ঘড়িটা পাওয়া যাচ্ছে না। কারণ আমি খুব সারপ্রাইজ যে গ্যারেজ থেকে ঘড়ি চুরি হয়ে গেছে। ঘড়ি ছাড়াও কিন্তু অনেক কিছু আছে, দ্যাট মিনস দারোয়ানের জিনিসপত্র আছে, তারপরে পানির মোটর আছে যেটা সব থেকে এক্সপেন্সিভ। তো এগুলো কিছু না নিয়ে ঘড়ি নিয়ে চলে গেলো, এটা খুব অবাক। যাই হোক ঠিক আছে, তো আমি বললাম যে ভালো করে ডিউটি করেন, আপনি বাজার টাজারে গেলে বা আপনার ওয়াইফ কোথাও রান্না টান্না করতে গেলে আপনি একটু বলে যান আমাকে যে বাইরে যাচ্ছেন, আমি গ্যারেজে নলে হাঁটাহাঁটি করবো। তো যাই হোক এটা ঘড়ি ওটা হারাই গেল। তারপরে ঠিক তার পর দিন আমি সকালবেলা খুব সকালে ঘুমাচ্ছি, তো আবার বেল দিছে বাসায় দারোয়ান। তো আমি গিয়ে গেট খুলে কি হয়েছে। তো এইটা দেখার সঙ্গে সঙ্গেই আমার বেশ অবাক লাগলো যে দারোয়ান খুবই মানে ভয় পেয়ে গেছে এবং খুবই কাঁপাকাঁপি করতেছে ভয়ে। সে দাঁড়িয়ে আছে আমার সামনে এবং তার হাতে হলো সেই গ্যারেজের ঘড়িটা যেটা দ্বিখণ্ডিত করা, ঠিক মাঝখান থেকে ভাঙা ঘড়িটা। এবং এই ঘড়িটা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা কোথায় পেলেন? তখন সে বলতেছে যে ভাইয়া এটা বাসার আমাদের পিছনে খালি জায়গা আছে, চারপাশেও আছে, তো পিছনে একটু বেশি খালি জায়গা, তো সেইখানে মাটির ভিতরে একটা পোতা ছিল, তো এই জিনিসটা ওখানে পুঁতে রাখছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কোনো চোর যদি ওইটা চুরি করে থাকে, ওকে ফাইন, সে নিয়ে চলে যাবে, সে তো ওইটা ভাঙার কোনো দরকার নেই, আর ভেঙে আমাদের বাসাতেই ভাঙবে এবং ওটা পিছনে পুঁতে রেখে যাবে, এটা তো আসলে কোনো চোরের কাজ না। তো এটা দারোয়ানও খুব ভালো করে বুঝতে পারছে যে এটা তো আসলে কোনো চোরের কাজ না। তো এই কথাটা সে আমাকে বলতেছে ভাই এটা কিন্তু চোর নেয় না, এটা আমার কিন্তু ভয় লাগতেছে। তখন আমি তার এই কথা কোনো রিপ্লাই দিই না, কারণ আমি চাই না তাকে আরো ভয় দেখাইতে, কারণ সে ছাড়া বাসায় আর কেউ নাই। এখন সেও যদি ভয় পেয়ে যায় এটা খুব খারাপ হবে আর কি। আচ্ছা ওকে ফাইন, আমি আর কোনো রিপ্লাই না বললাম ঠিক আছে আপনি এটা ফেলে দেন বলে আমি গেট লাগিয়ে দিচ্ছি। তো পরদিন বিকালে আমি আমার 2 ফ্রেন্ড আছে এই পান্থপথেই, সানোয়ার আর নোমান, তো ওদের সাথে বিষয়টা শেয়ার করি। ওরাও সেম ইয়ার আমার মতো বয়সী, তো তারা বিষয়টা বুঝতে পারছে। কেন বোঝার পরে একটা কথাই বলছে যে দেখ হানিফ তুই
বাসায় একা থাকিস এই জিনিসটা খুবই ডেঞ্জারাস, তুই বাসায় কাউকে রাখ, তুই একা থাকিস না। কারণ আমি তাকে বলতেছি যে বাসায় কাকে রাখবো আর কিভাবে থাকবে, এটা তো আসলে পসিবল নয় বাসায় কেনা, বলছে না কোনো রিলেটিভ থাকলে দেখ। তো এট দ্য মিন টাইম আমার একটা ছোট ভাই আছে, ও ইস্টার্নে পড়ে, ওর নাম শিমুল। তা আমি ওকে ফোন দিয়ে বলি যে ভাইয়া এইরকম বাসায় একটু প্যারানর্মাল ঘটনা ঘটতেছে, তুমি এসে কয়েকদিন থাকো আমার সাথে। তো শিমুল ছেলেটা আমার থেকে বয়স অনেক ছোট, 7-8 বছরের ছোট। তো সে তো আসলে আমি তার বড় ভাই, আমার সাথে থাকবে না, সে খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করলো। সে বললো যে ভাইয়া আপনি একা থেকে আপনার মাথা সমস্যা হয়েছে, আপনার ডাক্তার দেখান। আমি বুঝতে পারছি যে থাকবে না, ওকে আমার সাথে রাখা যাবে না। আমি বললাম ঠিক আছে, ওকে ফাইন, ভালো থাকো, শেষ। তো যাই হোক, এ পর্যন্ত যা ছিল মোটামুটি ভালোই ছিল, কিন্তু দিন দিন আমার সাহসটা আস্তে আস্তে কমা শুরু করলো। কারণ দেখা যাচ্ছে যে আমি ঘরে বসে আছি সন্ধ্যাবেলা বলতে 8টা 8:30 বসে আছি, দেখা যাচ্ছে আমার বন্ধু বান্ধব সেদিন আসেনি, কোনো কারণে তারা ব্যস্ত, আমিও বাসায় ফ্রি। তো আমি কি করতেছি যে ড্রয়িং রুমে লাইটটা জ্বালিয়ে আমার রুমে লাইটটা অফ করে রাখছি, বিকজ ড্রয়িং রুমের লাইটটা পুরো রুম ফ্ল্যাটটা কভার করে। আমার রুমে লাইটটা অফ, কিন্তু আলো আছে সেখানে। আমি হয়তো কোনো কারণে FM শুনতেছি অথবা কিছু একটা নিয়ে ব্যস্ত আছি আর কি। তো দেখা যাচ্ছে কি আমার রুমের গেটটা সবসময় খোলা থাকে, কারণ আমি আমার রুম থেকে সবকিছু দেখার চেষ্টা করি যে বাসার সবকিছু ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে রুমের গেটটা আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। যেই আমি তাকাচ্ছি রুমের গেট আবার স্টিল, আবার যেই চোখ সরাচ্ছি দেখা যাচ্ছে যে আস্তে 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 গেটটা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে গেটটা বন্ধই হয়ে গেল, মানে সিটকে লাগলো না, কিন্তু একবারে ভিড়ে গেল গেটটা। তা আমি উঠে গিয়ে আস্তে করে গেটটা খুলে আবার পজিশনে রাখলাম, পুরো ফুল খুলে দিলাম গেটটা। তারপর দেখছি যে না, গেটটা আস্তে আস্তে আবার এগোয়। আমি জানলাম ফ্যানের বাতাসে তো এত বড় ভারী কাঠের পাল্লা নড়ার কথা না। ঠিক আছে, আমি প্রবলেম ফিল করলাম, এটা পাত্তা না দিয়ে আমি নিচে একটা গেটিস দিয়ে দিলাম আর কি, একটা এই ম্যাট্রেস দিয়ে ওটা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে তো আর ওটা নড়ার কোনো সম্ভাবনা নেই। তো এভাবে একটা ডিস্টারবেন্স আমি ফিল করি, এবং মোস্ট প্রবলি একটা ডিস্টারবেন্স যেটা খুবই আনইজি লাগে আমার কাছে, যে আমি একদিন রাত্রেবেলা সম্ভবত এটা 2:02 দিকে ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গেটটা লক করলাম, আমি পজিশনে যাব ওয়াশ হওয়ার জন্য, ঠিক এমন সময় লাইট অফ। আমি তো খুবই সারপ্রাইজ যে আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে পাশের বাসায় অলরেডি লাইট জ্বলছে এবং সে বাসায় ইলেকট্রিসিটি আছে। এখন আমার বাসায় ইলেকট্রিসিটি নাই, এটা তো হতে পারে না। এবং আমি সঙ্গে সঙ্গে গেট খুলে বেরিয়ে গেছি বাথরুম থেকে। বেরিয়ে দেখি যে আমার রুমেও লাইট জ্বলতেছে, আমি উঠে লাইট জ্বালাইছিলাম। এবং আমার রুম বাসাতেও কারেন্ট আছে, কিন্তু আমার বাথরুমের লাইটটা কি যেন বাইরে থেকে অফ করে দিয়েছে। কারণ আমি বাসায় একা মানুষ, আমি লাইটটা অবশ্যই অন করে বাথরুমে ঢুকছি। এখন কে বাড়ি থেকে লাইটটা আবার অফ করে দিল? তখন আমি বাথরুম থেকে বেরিয়ে আসছি, আমি আর রিস্ক না নিয়ে, টর্চ ছিল বাসায় আমার, আমি টর্চটা নিয়ে আবার বাথরুমে ঢুকছি। যদি সেকেন্ড টাইম আবার লাইট অফ হয়ে যায় তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করবো, এবং সেকেন্ড টাইম আমি আর বাথরুমের গেট লক করি নাই। হোয়াট এভার, সেকেন্ড টাইম আর হয়নি, বাথরুমের লাইট অফ হয়নি। দেন আমি বেরিয়ে আসি বাথরুম থেকে। তো আসার পরে এভাবে আরো ঠিক 2 দিন গেল, কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার মনের ভিতরে সংশয় যে আমি ছাড়াও এই বাসাতে সামবডি আছে এবং সে আমাকে ফলো করে, সে চাচ্ছে আমার সাথে সামহাউ ডিস্টার্ব করতে। তো লাস্ট অফ অল যে ঘটনাটা, যেটা সব থেকে আমার জন্য ভয়ানক একটা এক্সপিরিয়েন্স আর কি, সেটা এই ঘটনার এই বাথরুমে লাইট অফ হয়ে যাওয়ার ঠিক 2 দিন বাদে আমি রাত্রেবেলা শুয়ে আছি, প্রায় ঘুমিয়ে গেছি আর কি, ঘুমিয়ে এসে গেছে প্রায় অনেক রাত, ভোরের কাছাকাছি সময়। হুট করে এমন সময় ফিল করছি সামবডি আমার চোখ বেঁধে ফেলার চেষ্টা করছে। এখন এই জিনিসটা তখন আমি ফিল করছি যে কেউ মানে একটা কাপড় দিয়ে জাস্ট মানুষকে দেখা যাচ্ছে কানামাছি খেলার সময় যেভাবে চোখ বেঁধে ফেলে সেভাবে চোখ বেঁধে ফেলার চেষ্টা করছে। বিষয়টা ফিল করার সঙ্গে সঙ্গে আমি লাফ দিয়ে উঠছি। লাফ দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমি যে জিনিসটা দেখতে পেয়েছি যে আমি কোনো ফিগার দেখিনি, আমি কোনো মানুষ বা কাউকে দেখিনি। আমি জাস্ট দেখলাম আমার মুখের সামনে একটা কালো কাপড়, লম্বা কালো কাপড়, সেটা মুখের কাছ থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, এবং হাতখানেক উপরে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কাপড়টা টোটালি ভ্যানিশ। এবং এই জিনিসটা ঘটতে সময় লেগেছে 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি না। এবং এক ধাক্কা আমি লাফ দিয়ে উঠে আমি রুমের লাইটটা জ্বালিয়ে দিই। লাইট জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি চিৎকার করে বলি কে, বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স। তো যদি কেউ রেসপন্স করুক আর না করুক, আমি কিন্তু অবশ্যই বুঝতে পারছি যে সামবডি এখানে আছে এবং আমাকে সে কিছু একটা করতে যাচ্ছে। সারাটা রাত আমি ওইটা যখন ঘটলো, ঘটার সঙ্গে সঙ্গে আমি খুব ভয় পেয়ে আমি ঘড়ির দিকে তাকালাম যে কয়টা বাজে, কতটা রাত হলো এটা দেখার জন্য। তা আমি যে জিনিসটা দেখতে পেলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। লিসেন, আমি আপনাদেরকে বলেছি যে ঘড়ি দুটো বন্ধ হয়েছিল 4:10-এ, এবং আমি যখন এই ঘটনার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে আমার ওয়াল ক্লকে ঠিক 4:10 বাজে। এখন ফজর আজান দেয় 4:15-তে। ঘটনাটা ঘটেছিল মাস 3 আগে। ওই সময় ফজর আজান দিত 4:30 কি 4:45 মাঝামাঝি সময়। ঘটনাগুলো ঠিক আজানের একটু আগ দিয়ে ঘটতো 10-15 মিনিট আগে। তো
তো ওই অবস্থা আমি ওইখানে বসেছিলাম, আমি আর বিছানা থেকে নামিনি। আমার মনে হচ্ছিল আমি বিছানা থেকে নামলে খাটের নিচ থেকে কেউ আমার পা দুটো টেনে ধরবে। আমি ওয়াশরুমে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার যেতে ইচ্ছা করছিল না। আমি জানি ওয়াশরুমে গেলে লাইটটা অফ হয়ে যেতে পারে। আমি অবস্থায় বসা, আজান দিল, ভোর হলো, সবকিছু আলো হলো, তারপর আমি বিছানা থেকে নামি, তারপর আমি বাইরে যাই। এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত আমি রাত্রে ঘুমাই না। প্রতিদিন রাত্রে আমি লাইট জ্বালিয়ে বসে থাকি। আমার সবগুলা রুমে লাইট জ্বলে, ইভেন আমার ভাই ভাবি যে রুমে থাকতো সেই রুমটা লক করা, আমি সেই রুমটা খুলে লাইট জ্বালিয়ে আবার লক করে রাখি। আজানের পরে সবকিছু যখন পরিষ্কার হয়, দেন আমি সবকিছু অফ করে বাইরে গিয়ে নাস্তা টাস্তা করে একবারে এসে 7টা, 7:30, ম্যাক্সিমাম 8টা অনেক সময় বেজে যায়, দেন আমি ঘুমিয়ে পড়ি। এখন পর্যন্ত এটার কোনো সলিউশন আমি পাইনি। আশা করছি হয়তো বাসায় আমার ভাই ভাবি ফিরে আসলে দেন এটার একটা সলিউশন হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতেছি, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে। সুতরাং আপনারা আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরেই। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হান্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:45। সাব্বির হোসাইন আমাকে SMS করেছেন। সাব্বির হোসাইন শুভ, মিউজিক কম্পোজার, তিনি ইস্যুতে থাকেন এবং তিনি বলেছেন, ভাইয়া আমি তোমাদের ভূত FM এর ফ্রেন্ড এবং আমি আমার একটা কাহিনী শেয়ার করতে চাই। আপনি আমাদের ইমেল অ্যাড্রেসটিতে আপনার কাহিনীটি পাঠিয়ে দিতে পারেন, bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। ওমর ফারুক মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, রাসেল ভাই নাইট ডিউটি করছি আর ভূত FM শুনছি। মেহেদি চাঁদপুর থেকে লিখেছেন, আমি টহল ডিউটি করছি আর ভূত FM শুনছি। আমাকে SMS করেছেন আনোয়ার নাকি নাওয়ার, তিনি হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে লিখেছেন, মাই ফার্স্ট SMS, এটা তার প্রথম SMS এবং ডক্টর আলিফের স্টোরিটা অনেক জোস, অন্যরকম একটা ফিলিংস আজকে। সুমাইয়া লিখেছেন, ডক্টর আলিফের স্টোরিটা জোস ছিল, তিনি শাহবাগ থেকে এসএমএসটি করছেন। স্বপন ঢাকা মেডিকেল থেকে লিখেছেন যে ঘটনাটা অসম, অসাধারণ, বাসায় বিদ্যুৎ নাই তারপরেও ভয়ে কাঁপছি, ভয়ে শরীর শীতল হয়ে যাচ্ছে। আলজি আমাকে লিখেছেন যে আজকে আমার লাইফের বেস্ট ভূত FM শুনছি, লাইট অন করে আম্মুর পাশে বসে ভয়ে কাঁপছি, এরকম ভয় আর কখনো পাইনি। আমার কেউ একজন লিখেছেন, আমার হাজবেন্ড আপনাদের এই প্রোগ্রামটা অনেক পছন্দ করে, মানে কি পছন্দ করে কি বলবো, প্রতিবার আশা হয় যে এসএমএসটি আপনি পড়বেন, প্লিজ 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 পড়েন। এসএমএস পড়ে ফেলাম। অর্ণব লিখেছেন ধামরাই থেকে, আফটার টেকিং 15 days ক্রিকেট ট্রেনিং ইন ইন্ডিয়া, তিনি এখন ফিরে এসেছেন বাংলাদেশে এবং তিনি বলছেন যে ফিরে এসে তিনি ভূত এফএমের সাথে রয়েছেন এবং আশা করছি যে আপনাদের এই ভালোবাসায় ভূত এফএম আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং আপনারা সবসময় আমাদের চলার পথে সাথেই থাকবেন। জিসান লিখেছেন যে রাসেল ভাই, আমি আমার বাবা ও মা আমার বোনকে নিয়ে ভূত এফএম শুনছি, আজকের গল্পগুলো খুব জোস হচ্ছে। সাকিব উত্তরা থেকে লিখেছেন, নাও আই এম স্কেয়ার্ড, ঘুমাবো কিভাবে? অবশ্যই চোখ বন্ধ করে ঘুমাবেন, কারণ চোখ খোলা রাখলে আরো ভয়ের ব্যাপার ঘটতে পারে, সুতরাং সেটাই সবচাইতে মঙ্গল। মিম আমাকে লিখেছেন যে হানিফ ভাইয়ের ঘটনাটা চমকে দেবার মতো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ইন দ্য মিন টাইম আপনি যদি আমাদের এসএমএস করতে চান তাহলে লিখে ফেলুন ফুর্তি, স্পেসে আপনার নাম, স্পেসে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আমাদের নতুন অতিথি, তিনিও একজন ডাক্তার, তার কাছে আপনার নামটা একটু প্লিজ বলবেন। হ্যালো ডিয়ার লিসেনার্স, হ্যালো ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। আই এম ডাক্তার শরীফ ফ্রম সাউথ পিরিজবাগ, মিরপুর, ঢাকা। আমি বাংলাদেশ মেডিকেল থেকে পাশ করেছি, একটি প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটালে আছি এবং মুক্তি হাউজিনে চেম্বার করছি আর কি। তো থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই আমাকে দ্বিতীয়বার ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে রেডিও ফুর্তি সকল শ্রোতাকে স্বাগত। ঘটনায় চলে যাই প্লিজ, আমাদের হাতে। তো আমার কাছে একদিন এক পেশেন্ট আসলো আর কি, কোমরে ব্যথা নিয়ে আর কি। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে কতদিন যাবত ব্যথা? তো উনি বলতেছে যে 2 দিন আগে থেকে টেন্ডারনেস পেইন, কোমরে পেইন হচ্ছে। তো আমি কিছু মেডিসিন ওনাকে লিখে দিলাম। তো মেডিসিন খাওয়ার পর ব্যথা কিছুতেই কমতেছিল না আর কি, অসহনীয় ব্যথা, এবং সে আমাকে ফোনে জানালো আর কি। তো আমি ওনাকে পরবর্তীতে অ্যাডভাইস করলাম যে আপনি
চেম্বারে আসেন। তো উনি আসলেন, আসার পর আমি তাকে এমআরআই কিছু টেস্ট দিলাম আর কি, তার কিডনিটা ভালো আছে কিনা, ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এবং এমআরআই দিলাম। তো সেগুলি উনি করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখা গেল যে ওইখানে আপনার কোনো স্পাজম নাই, লাম্বার স্পন্ডোলাইসিস বা অস্টিওআর্থ্রাইটিস অথবা আপনার পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, কোমরে যে রোগগুলি হয় সেগুলি কোনোটাই আমি পেলাম না আর কি। তো একটা পর্যায়ে উনি চলে গেলেন আর কি। তো ওনার কোনো ইনফরমেশন আমি পেলাম না। তো আমার কম্পাউন্ডার সুমন নামে একটা ছেলে ছিল। তো উনি আমাকে জানালেন যে স্যার এরকম যাচ্ছে শামীম সাহেব, তো উনি লালবাগে একটা কাছে চলে গেছেন আর কি। তো আমি বিষয়টা আমার ফ্রেন্ড ডাক্তার মামুনের সাথে শেয়ার করলাম যে দোস্ত লালবাগে এরকম শাহিন উনি ব্ল্যাক ম্যাজিক করেন। আমরা কারো নামটা প্লিজ বলবো না, আমরা জায়গায় বলবো না, আমরা শুধু ঘটনাটা শুনবো। তো উনি ওনাকে কি তুমি চেনো? তো উনি বললো হ্যাঁ, এমনি তো খুব পরিচিত একজন কবিরাজ। তো যাই হোক ও বললো যে ঠিক আছে তুমি আসো, তাহলে আমরা যাই, উনি অনেক পরিচিত যেহেতু, তাহলে চলো যাই একদিন। তো যাই হোক আমরা ওইখানে গেলাম এবং আমাদের পরিচয় দিলাম আর কি। পরিচয় দেওয়ার পর তো বললাম যে এরকম একটা পেশেন্ট আসছিলেন আর কি, শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তো শামীম ভাই বললো যে এরকম হ্যাঁ, তো উনি ট্রিটমেন্ট দিয়ে ওনাকে ভালো করে দিচ্ছেন আর কি। তো আমাদেরকে একটা ধানের ছোড়া থেকে একটা ধান টান দিলেন, টান দিয়ে ধানটা টান দিলেই ওনার হাতে আপেল হয়ে গেল আর কি। সেই আপেলটা আমাদের কেটে খাওয়ালেন। তো খাওয়ার পর ওনাকে আমরা জোরাজোরি করলাম যে উনি এবং যে প্রসেস যে করে এবং ভূত এগুলি নাকি উনি ছাড়ান আর কি। তো যাই হোক ওনাকে বললাম যে এরকম আমরা একটা দেখতে চাই আর কি, এরকম কি কোনো কিছু আমাদেরকে একটু দেখা, আমরা তো জীবনে কখনো দেখিনি, তো এটা কি সম্ভব, দেখানো সম্ভব? তো উনি বললো ঠিক আছে আপনাদেরকে একদিন দেখাবো। তো একটা ডেট ফিক্সড করলেন আর কি। তো সেই ডেট মোতাবেক আমি এবং আমার সেই ফ্রেন্ড ডাক্তার মামুন একসাথে রাতে শুয়ে আছি। তো গভীর রাত্রে পানির শব্দ পাচ্ছিলাম এবং বাসার পাশেই ছিল আর কি, বাসার পাশেই পুকুর ছিল, সেই পুকুরে গভীর রাত্রে শব্দ হচ্ছিল আর কি, ঝপর ঝপর শব্দ হচ্ছিল। তো মামুন বললো যে ঠিক আছে আমরা বের হই তাহলে। তো বের হয়ে দেখি যে এরকম পুকুরের উপরে অনেক লম্বা একটা মানুষ, তো অনেক লম্বা একজন মানুষ সাদা পোশাক পরা, সে দাঁড়িয়ে আছে। তো একটা পা পুকুরের পাড়ে দাঁড়ানো এবং আর একটা পা পুকুরের মাঝখানে দাঁড়িয়ে দিচ্ছে আর কি, পা দিয়ে সে ঝপর ঝপর শব্দ করছে আর কি। তো সে দৃশ্যটা দেখে আমরা দুজনেই ভয় পেলাম, দৌড়ে রুমের ভিতর ঢুকলাম, রুমের ভিতর ঢুকে তো অনেক ভয় পেলাম আর কি। তো এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ঘড়িতে সময় যেটা বলছে আমাদের বিদায় নিতে হবে এবং ঘড়ির সময় রাত 1:52 অলরেডি দেখতে পাচ্ছি। আরো অনেকে আমাদের এসএমএস করেছেন, কৌশিক চিটাগং থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে হানিফ স্টোরি সেটা হচ্ছে অনেক 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 বেশি ভালো। আমাদেরকে অনেকে আবার নাম্বারও পাঠিয়ে দিয়েছেন যে মানে কোনটা কতটা ভালো, এবং এক নাম্বার যে স্টোরিটা ছিল সেটা 76% নাম্বার, দ্বিতীয়টা 94%, এরপরে দেখতে পাচ্ছি তৃতীয়টাই 89%, 4 অর্থাৎ চতুর্থ স্টোরি 94.8%, এরপরে 5 হচ্ছে 48%, 6 59%, 7 77%, 8 9%, 10 11%। ওকে আচ্ছা যাই হোক, আমি দেখতে আতিক আমাদের এসএমএস করেছেন, সিয়াম ফকিরাপুল থেকে ডোন্ট স্টপ দ্য ফুর্তি লিখে পাঠিয়েছেন। এছাড়াও ডিজে লিঙ্কন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মাসুক, এসএমএস করেছেন আমাদেরকে সুস্মিতা বণিক, এবং এসএমএস করেছেন আমাদেরকে মিষ্টি চট্টগ্রাম থেকে জোহা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রিয়াদ, এসএমএস করেছেন আশরাফ চিটাগং থেকে। এছাড়াও আরো অনেকে এসএমএস করেছেন, অনেক এসএমএস পড়া হলো না কারণ আমাদের বিদায় নিতে হচ্ছে, ঘড়ির কাঁটা আমাদের তাই বলছে। এবং যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই,
আমরা সাধারণত এই যে ভূত এফএম যে সমস্ত ঘটনাগুলো শুনি এগুলো কাদের কাছ থেকে শুনি আমরা? আচ্ছা, আরো এসএমএস কিছু রয়েছে। রিয়াদ উত্তরা থেকে এসএমএস করেছেন, আচ্ছা না পড়লেও খুব মুশকিল হয়ে যাচ্ছে। আকাশ এসএমএস করেছেন, সাব্বির মাহবুব, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে রোহেল এসএমএস করেছেন এবং তিনি তার ওয়াইফকে বার্থডে উইশ করতে চান একটা গান শুনিয়ে, সেটা আমরা ইনশাল্লাহ প্লে করবো শোর শেষে। আর আমাদেরকে নয়ন এসএমএস করেছেন মাসুদ পারভেজ সহ আরো অনেকে। তো আমরা সাধারণত ভূত এফএম এর